আবার কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে। এবং এক একটা ইউনিটের মূল্য ছিল 6,950 টাকা। কস্ট অ্যানালাইসিস শোড দ্যাট কস্ট অফ র ম্যাটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট লেবার পার ইউনিট অ্যামাউন্টিং টু টাকা 2150 অ্যান্ড 1800 রেসপেক্টিভলি। ব্যয় বিশ্লেষণ অনুযায়ী ধরা হচ্ছে কস্ট অফ র ম্যাটেরিয়ালের ব্যয় বাবদ এবং ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট বাবদ ব্যয় হয়েছে 2150 টাকা এবং 1800 টাকা যথাক্রমে। মানে এক একটা ইউনিট কস্ট অফ ম্যাটেরিয়াল এক একটা ইউনিটের মূল্য দাঁড়াইছে 2150 টাকা এবং ডিরেক্ট লেবার কস্ট 1800 টাকা। বলছে ফ্যাক্টরি ওভারহেড চার্জ 75% অফ ডিরেক্ট ওয়েজেস। ফ্যাক্টরি ওভারহেড চার্জ করতে হবে ডিরেক্ট ওয়েজেস এর উপর। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স 8 টাকা, 37,500 অ্যান্ড 51,000 টাকা রেসপেক্টিভলি। অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স যথাক্রমে এই টাকাগুলো ছিল। দেখো, প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং কস্ট অফ ফিনিশ গুড অন হ্যান্ড অ্যাট ক্লোজ। একটা স্টেটমেন্ট তৈরি করো যেখানে ফিনিশ গুড হাতে আছে, ক্লোজিং ফিনিশ গুড যেটাকে বলা হয়। দেখো, ফিনিশ গুড স্টক অন হ্যান্ড অ্যাট ক্লোজ মানে ক্লোজ মানে কি শেষ, তাহলে ক্লোজিং ফিনিশ গুড পাওয়া যাবে। কস্ট অফ প্রোডাকশন, প্রোডাকশন কস্ট পাওয়া যাবে। কস্ট অফ গুড সোল্ড পাওয়া যাবে অ্যান্ড নিট প্রফিট পাওয়া যাবে। তাহলে এমন একটা স্টেটমেন্ট তুমি তৈরি করো যেখানে এই বিষয়গুলো তুমি পাবা। আমি গতদিন বলেছিলাম 8 নম্বর অঙ্ক করানোর সময় যে আমাদের অঙ্কে সেলস এবং প্রফিট যদি বের করতে বলে তাহলে আমাদের কস্ট শিটটা পূর্ণাঙ্গভাবে করতে হবে, মনে আছে? হ্যাঁ। লাস্টে তো আমাকে সেলস বের করতে বলছে, তাহলে আমাদের কস্ট শিটটা প্রথমে করতে হবে পূর্ণাঙ্গভাবে। এখন কস্ট শিটটা করতে গেলে আমাদের একটু ফার্স্টে প্রথমে ওপেনিং র ম্যাটেরিয়াল এবং ক্লোজিং র ম্যাটেরিয়াল এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হতে হবে, যে অঙ্কে দেওয়া আছে কি না ওপেনিং র ম্যাটেরিয়াল এবং ক্লোজিং র ম্যাটেরিয়াল। তো এখানে র ম্যাটেরিয়াল ওপেনিং ক্লোজিং নাই, কিন্তু আমাদের প্রত্যক্ষ খরচ থেকে দেওয়া মানগুলো দেওয়া শুরু হয়েছে। যেমন এখানে কস্ট অ্যানালাইসিস শোজ দ্যাট কস্ট অফ র ম্যাটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট লেবার পার ইউনিট। এই যে কস্ট অফ র ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার পার ইউনিট বলছে, দেখো ডিরেক্ট লেবার তাহলে প্রত্যক্ষ খরচ থেকে শুরু করা আছে না? কিসে থেকে শুরু করা আছে বলো? প্রত্যক্ষ খরচ থেকে। যে ডিরেক্ট লেবার বলা আছে না, এই যে র ম্যাটেরিয়াল বলছে, তার মানে ডিরেক্ট ম্যাটেরিয়াল। যেহেতু ডিরেক্ট লেবার আছে তাহলে এখানে আমাদের এইটাকে ধরবো ডিরেক্ট ম্যাটেরিয়াল। এখন ডিরেক্ট ম্যাটেরিয়ালের দেখো ইউনিট প্রতি ব্যয় হচ্ছে 2150 টাকা, আর হচ্ছে আমাদের ডিরেক্ট লেবারের ইউনিট প্রতি ব্যয় হচ্ছে 1800 টাকা। তাহলে এখানে আমাদের ইউনিট ছিল 300 ইউনিট ছিল না আমাদের, এখানে উপরে খেয়াল করো প্রোডাকশন ইউনিট ছিল কত? প্রোডাকশন ইউনিট ছিল 300 ইউনিট। এই তো লেখা ডিউরিং দ্য ইয়ার 300 রেফ্রিজারেটর আর ম্যানুফ্যাকচার। এই ম্যানুফ্যাকচার আর প্রোডাকশন তো একই কথা। ম্যানুফ্যাকচার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আর প্রোডাকশন কস্ট একই কথা বলছিলাম না? তাহলে এখানে ম্যানুফ্যাকচার্ড আর প্রোডাকশন এটা দুটো সমার্থক শব্দ। তাহলে আমার মোট 300 রেফ্রিজারেটর উৎপাদন করছি, যার এক একটা ইউনিট প্রতি ম্যাটেরিয়াল কাঁচামাল খরচ হয়েছে 2150 টাকা, আর শ্রমিকদের পার ইউনিট প্রতি আমাকে দেওয়া লাগছে 1800 টাকা। তাহলে 300-কে যদি 2150 দ্বারা গুণ দিই, 300-কে যদি আমরা 2150 দ্বারা গুণ দেই তাহলে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল পাবো। আর 300-কে যদি 1800 দ্বারা গুণ দেই তাহলে আমরা কি পাবো? ডিরেক্ট লেবার পাবো। এই হচ্ছে দেখেন যে কথাটা আমি বললাম, একটু খেয়াল করেন। ডিরেক্ট ম্যাটেরিয়াল আমরা উৎপাদন করছি মোট 300 ইউনিট, এক এক ইউনিট প্রতি বলছে 2150 টাকা ব্যয় হবে। আর শ্রমিক লেবার প্রতি আমার খরচ হবে 1800 টাকা করে। তো এই দুটাকে দেখেন আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবারের বিষয়টা ক্লিয়ার আছেন কিনা একটু বলবেন? এটা কি বুঝতে পারছি আমরা? হ্যালো? মানে কি মানা যাচ্ছে না এটা ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ডিরেক্ট লেবার? আমি তো বুঝলাম না কোন জায়গাতে মানতে পারতেছেন আপনারা এই জায়গায়। একটা জিনিস বলে দিছে যে কস্ট অফ র ম্যাটেরিয়াল, যে র ম্যাটেরিয়াল এখানে ব্যয় হচ্ছে, কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে। তা কাঁচামাল বাবদ বলতে কি বোঝাচ্ছে? ওই পণ্যটা উৎপাদন করতে যায় আমার যে কাঁচামালটা লাগছে সেইটা বাবদ ব্যয় হচ্ছে 2150 ইউনিট। তাহলে আমি উৎপাদন করছি কত রেফ্রিজারেটর? 300 রেফ্রিজারেটর। আমরা এখানে রেফ্রিজারেটর নিয়ে কাজ করতেছি। তাহলে আমার ইউনিট টোটাল কত ইউনিট উৎপাদন করছি সেটা দ্বারা গুণ দিলেই তো আমি প্রত্যক্ষ কাঁচামাল পাবো।
তাহলে 300 ইউনিট 2150 টাকা করে দিলে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল পাচ্ছি, ম্যাটেরিয়ালের খরচ পাচ্ছি, এই জায়গায় তো ম্যাটেরিয়াল বলাই আছে। আবার ডিরেক্ট লেবার, লেবার প্রতি ব্যয় হচ্ছে 1800, তাহলে আমি উৎপাদন করছি কত ইউনিট, 300 ইউনিট, 300 ইউনিটকে 18 দ্বারা গুণ দিলাম, আমরা ডিরেক্ট লেবার পাচ্ছি। এরপরেও যদি না বোঝেন তাহলে আসলে কিছু বলার নেই, যে এটা ডিরেক্ট ম্যাটেরিয়ালের খরচ আর এটা ডিরেক্ট লেবারের খরচ। বুঝছি ভাইয়া। তাহলে এই দুটো আমরা যোগ করলাম, এই দুটো যোগ করলে আমরা পাইছি প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়, আমাদের এখানে বলে দিছে ফ্যাক্টরি ওভারহেড হবে 75% অফ ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট ওয়েজেস এর উপর 75%। এখন আবার এটা আবার খুঁজে পাবেন না আপনারা ডিরেক্ট ওয়েজেস কোথায়। যেটা আমরা বলছিলাম ডিরেক্ট লেবার মানে শ্রমিককে যে মজুরি দেওয়া হয় সেটাই হচ্ছে ডিরেক্ট ওয়েজেস। এটা ডিরেক্ট লেবারের যে খরচটা ওইটাই হচ্ছে ডিরেক্ট ওয়েজেস। তাহলে এখানে দেখেন এই যে ডিরেক্ট লেবার যা ডিরেক্ট ওয়েজেস তাই। তাহলে এখানে ছিল 5,40,000, এটার 75% বলছে ফ্যাক্টরি ওভারহেড হবে। তাই ফ্যাক্টরি ওভারহেড 5,40,000 গুণ 75%, 4,05,000। সো এটা আমরা যোগ করলাম, যোগ করলে পাবো এটার নাম ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট। এখন আসেন কেন ওয়ার্ক কস্ট আর বা কেন প্রোডাকশন কস্ট লিখলাম এটা একটু বুঝতে হবে। আমাদের নিয়ম ছিল যে ইসের সাথে কি বলা হয়, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলেই অবশ্যই আমাদের কি পাওয়া যাবে, ওয়ার্ক কস্ট পাওয়া যাবে সবসময়। এবার যদি অঙ্কে ওয়ার্ক ইন প্রসেস না থাকে, যদি অঙ্কে ওয়ার্ক ইন প্রসেস না থাকে, তাহলে আমাদের ওয়ার্ক কস্টও যা প্রোডাকশন কস্টও কি একই। কারণ আমাদের দেখেন ওয়ার্ক কস্টের পরে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করে ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস যদি আমরা বাদ দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পাই প্রোডাকশন কস্ট। তো যেহেতু ওয়ার্ক ইন প্রসেস অঙ্কে নাই, তাহলে যেটাই ওয়ার্ক কস্ট সেটাই প্রোডাকশন কস্ট। কথা কি বুঝতে পারছেন? এরপরে আছে আমাদের হচ্ছে এরপরে ওপেনিং ফিনিশ গুড যোগ করতে হয়, ক্লোজিং ফিনিশ গুড বাদ দিতে হয়। তো এখন একটু খেয়াল করি আমরা আমাদের ফিনিশ গুডের বিষয়টা আমি কেন কথাটা বলতেছি আমরা একটু খেয়াল করি। যেহেতু আমাদের আপনার কিন্তু স্টেটমেন্টে বলে দিছে, দেখেন প্রিপেয়ার স্টেটমেন্ট সই কস্ট অফ ফিনিশ গুড এট ক্লোজ, হাতে আছে মানে কি ক্লোজিং ফিনিশ গুডের মানটা আপনার লাগবে অঙ্কে। তো সাধারণত আমরা ওপেনিং ফিনিশ গুডটা যোগ করে ক্লোজিং ফিনিশ গুডটা আমরা কি বাদ দিই। তা অঙ্কে দেখেন ওপেনিং ফিনিশ গুড নাই কোথাও, অঙ্কে ওপেনিং ফিনিশ গুড আমাদের সরি ওপেনিং ফিনিশ গুড দেওয়া আছে, দেখে প্রথমে যেটা দেওয়া এটা খেয়াল করেন যে অন 1 জানুয়ারি 16 ইউনিট কস্টিং টাকা 4,800 ইজ ওয়ার অন স্টক। এই স্টকটা বছরের শুরুতে আমাদের হাতে আছে। এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করি, বলেন তো আপনি যদি, আমরা একটা জিনিস জানি যে 1 বছরের এন্ডিং পরের বছরে আসে সেটা কি ওপেনিং হয় না? 1 বছরের এন্ডিং পরের বছরে আসে। হ্যাঁ, সুতরাং আমার এখানে ওপেনিং। বছরের শুরুতেই যে স্টকটা আমার হাতে আছে, আমাদের স্টেপ গুলো আমরা খেয়াল করলে বুঝতে পারি যে দেখেন আমরা প্রথমে ওপেনিং র ম্যাটেরিয়াল পরে ক্লোজিং র ম্যাটেরিয়াল আনি প্রথম, তারপরে আনি ওপেনিং ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, তারপরে আনি ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস, তারপরে আনি ওপেনিং ফিনিশ গুড, তারপরে আনি ক্লোজিং ফিনিশ গুড। তাহলে ফিনিশ গুডের একটা ক্লোজিং পরবর্তী বছরে আসে সেটা কি আমরা ওপেনিং ধরতে পারি না? মানে 1 বছরের শেষ যদি না থাকে, আপনার হাতে কি কোনো একটা বছরের শুরুতে কোনো কিছু মজুদ থাকার সম্ভাবনা আছে? মনে করেন আপনি যদি 2016 সালের শুরুতে ব্যবসা শুরু করেন সাপোজ, তাহলে আপনি আজকেই ব্যবসা করলেন, আপনার কোনো মজুদ থাকার, বিগত বছরের কোনো মজুদ থাকার তো সম্ভাবনা নেই, আছে? না। নাই। কিন্তু আপনার কাছে যদি কোনো মজুদ বছরের শুরুতে থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই বিগত বছরের মজুদ। সেটা অবশ্যই কোন বছরের মজুদ? বিগত বছরের, কারণ বিগত এই বছরে। বছরের শেষ হয়ে এই বছরের আপনার শুরু হচ্ছে। তাই আমাদের ফিনিশ গুডের এই যে 4,800 ইউনিট দেখেন, এটা 16 টাকা করে, মানে 16 ইউনিট 4,800 টাকা করে, এটা হচ্ছে ওপেনিং ফিনিশ গুড আমাদের। তাই আমরা এখানে যোগ করছি, দেখেন ওপেনিং ফিনিশ গুড 4,800 গুণ 16, 76,800। এটার মান পেলাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেলস। এখন আসেন আমার যেহেতু রিকোয়ারমেন্টে ক্লোজিং ফিনিশ গুডের মানটা কিন্তু চাইছে, এ দেখেন শোয়িং কস্ট অফ ফিনিশ গুড অ্যাট ক্লোজ, ক্লোজিং ফিনিশ গুডের মানটা চাইছে। আমাদের নিয়মে লেখা ছিল দেখবেন অঙ্কে, আমি প্রথম ক্লাসের দিন নিয়মে বলা যে যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে বলা ছিল
যে ক্লোজিং ফিনিশ গুড বের করার একটা সূত্র ছিল, যে টোটাল প্রোডাকশন কস্ট ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন ইউনিট গুণ ক্লোজিং ফিনিশ গুড ইউনিট, এরকম একটা কথা বলা ছিল কিনা যারা প্রথম। হ্যাঁ ছিল। যদি ক্লোজিং ফিনিশ গুড বের করতে হয় তার জন্য একটা সূত্র লেখা ছিল, টোটাল প্রোডাকশন কস্ট ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন ইউনিট গুণ ক্লোজিং ফিনিশ গুড ইউনিট। তাহলে আমাকে যেহেতু ক্লোজিং ফিনিশ গুড ইউনিট বের করতে বলছে, আমি এই সূত্র অনুযায়ী এটা বের করব। তাই সূত্র লেখা আছে দেখেন, এই যে ওয়ার্কিং দিয়ে আমরা এটা বের করব। ক্যালকুলেশন দ্য অ্যামাউন্ট অফ ক্লোজিং ফিনিশ গুড সমান টোটাল প্রোডাকশন কস্ট ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন ইউনিট গুণ ক্লোজিং ফিনিশ গুড ইউনিট। এখন টোটাল প্রোডাকশন কস্ট আমরা কোথায় পাইছি দেখেন, এই অঙ্কের মধ্যেই পাইছি কিন্তু। এই যে ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট এই জায়গায় পাইছিলাম কত, 15,90,000 পাইছি। এই যে হচ্ছে 15,00,000 টোটাল প্রোডাকশন কস্ট ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন ইউনিট অঙ্কের মধ্যে যে 300 ছিল না, আমরা একটু আগে তো ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার সময় বললাম কত ইউনিট উৎপাদন করছি আমরা, টোটাল 300 ইউনিট। 300 ইউনিট। এবার দেখেন একটা মানের ঘাটতি আছে, সেটা হচ্ছে ক্লোজিং ফিনিশ গুড ইউনিটের মানটা ঘাটতি আছে। এটা বের করার আমার ওই স্লাইডে দেখবেন সূত্র লেখা ছিল। সেটা কি সূত্র ছিল, ক্লোজিং ফিনিশ গুড ইউনিটের সূত্র হচ্ছে ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেল। মূলত এটা হচ্ছে ওপেনিং ফিনিশ গুড ইউনিট প্লাস প্রোডাকশন ইউনিট মাইনাস সেলস ইউনিট। ওপেনিং ফিনিশ গুড ইউনিট প্লাস প্রোডাকশন ইউনিট মাইনাস কি, সেলস এর ইউনিট। তো ওপেনিং ফিনিশ গুড ইউনিটে যে উপরে আমরা 16 ইউনিট রেখে আসছিলাম, একটু আগে আমরা ওপেনিং ফিনিশ গুডের টাকাটা বের করছি, সেই 16 বসাবো, প্লাস প্রোডাকশন ইউনিট একটু আগে 300 আমরা দেখছি। আর সেলস এর ইউনিট দেখেন, এই যে ম্যানুফ্যাকচার্ড এর সামনেই বলা আছে 200 ইউনিট, এন্ড 200 ইউনিট ওয়ার সোল্ড, এই দেখেন এই যে লেখাই আছে। তাহলে সেলস এর ইউনিট হচ্ছে 270 ইউনিট। তাহলে এইটা করে আমরা ক্লোজিং ফিনিশ গুড ইউনিটের মানটা পেলাম, যেটা আমরা উপরে গুণ আকারে বসাই দিলে আমরা সেই ক্লোজিং ফিনিশ গুডের টাকাটা পেয়ে গেলাম 2,43,800। তো আমরা এখানে দেখেন সেটাই বসাই দিছি, ক্লোজিং ফিনিশ গুডের টাকা 2,43,800। কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেলস থেকে এটা বাদ দিলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো, যেটা আমার রিকোয়ারমেন্টে বলছিল। এর সাথে অপারেটিং এক্সপেন্স যোগ করতে হয়, সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যে দুটো মান আমার অঙ্কে দেওয়াই আছে। সেলিং এক্সপেন্সে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ আছে 37,500, সেলিং ছিল হচ্ছে আমাদের 51,000। এই দুটো যোগ করব, যোগ করার পরে 88,500, উপরের সাথে এটা যোগ করলে টোটাল কস্ট পাচ্ছি 15,11,500। এবার আমাদের যেহেতু প্রফিট বের করতে বলছে, আর অঙ্কে কিন্তু সেলস এর মান দেওয়া ছিল, কিভাবে সেলস এর মান দেওয়া ছিল লাস্টে এসে দেখেন লেখা আছে, এই যে লাস্টে না প্রথম লাইনে, 270 ইউনিট আর সোল্ড অ্যাট টাকা 6,950 পার ইউনিট। 270 ইউনিট বিক্রি করা হয়েছে, এক একটা ইউনিটের মূল্য ছিল 6,950 টাকা। তাহলে এইটা দিয়ে আমরা আগে বিক্রয় মূল্যটা বের করব। তাই এখন সেলসটা আগে বের করব, করে এই দুইটা ডিফারেন্স করলে আমি আমাদের প্রফিট পাবো, যেটা আমাদের অঙ্কের কিন্তু লাস্টে বলছে আমাকে প্রফিট বের করতে। আচ্ছা এটা শেষ, এবার 12 নম্বর দেখেন। The following information is obtained from Prime Limited on 31 ডিসেম্বর। প্রাইম লিমিটেডের তথ্যগুলো 31 ডিসেম্বর তারিখে দেওয়া আছে। প্রোডাকশন ইউনিট 3200 ইউনিট, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ 3 কেজি পার ইউনিট, 1 টাকা 5 টাকা 80 পয়সা পার কেজি। ডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে 12,400 ঘন্টা, মোট 4 টাকা করে ঘন্টা প্রতি। আচ্ছা ডিরেক্ট এক্সপেন্স, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ফ্যাক্টরি এক্সপেন্স, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5% অফ ওয়ার্ক কস্ট, সেলিং এক্সপেন্স টাকা 0.50 পার ইউনিট, সেলস এর মান আছে 2850 ইউনিট, 1 টাকা 60 পার ইউনিট। ক্যালকুলেট ফ্রম দ্য অ্যাবভ পার্টিকুলার কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড নিট প্রফিট। কস্ট অফ গুডস সোল্ড এবং নিট প্রফিট বের করতে বলছে, নিট প্রফিট মানেই তো আমাদের সেই সম্পূর্ণ অংশটা আবার করতে হবে। আচ্ছা এবার দেখেন, আমাদের এখান থেকে শুরু করব কোথা থেকে, এইটা আমাকে জানতে হবে। আমাদের এখানে শুরু করব আমরা আসলে কোথা থেকে, আমাদের কস্ট শিটটা করতে হবে, এখানে শুরু করব কোথা থেকে বলেন।
প্রত্যক্ষ খরচ থেকে। হ্যাঁ, ডিরেক্ট ওয়েজেস এবং ডিরেক্ট এক্সপেন্স আছে, প্রত্যক্ষ খরচ থেকে শুরু হওয়ার কথা, কিন্তু দেখেন এখানে যে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ শব্দটা ব্যবহার করেছে, ডিরেক্ট শব্দটা আপনি বাদ দেন, ম্যাটেরিয়াল ইউজড। আপনার দেখেন আমরা যেটা করতাম যে ওপেনিং র ম্যাটেরিয়াল তার সাথে ক্রয় যোগ করতাম এবং ক্লোজিং র ম্যাটেরিয়াল বাদ দিতাম, বাদ দিয়ে একটা অ্যামাউন্ট পাইতাম না, সেটার নাম কি লিখতাম আমরা? হ্যাঁ, র ম্যাটেরিয়াল ইউজড। Yes, সেই ম্যাটেরিয়াল ইউজটা এখানে দেওয়া আছে, এখানে ডিরেক্ট শব্দটা বলে আপনাকে বিভ্রান্তি করছে আর কিছু না। তাহলে আমার র ম্যাটেরিয়াল ইউজটা দেওয়া আছে, এই র ম্যাটেরিয়াল ইউজড এর সাথে আমাদের প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হবে। তাহলে আমরা এই স্টেপটা শুরু করব র ম্যাটেরিয়াল ইউজ থেকে। আমার কথা কি বুঝতে পারছেন? হুম। আচ্ছা, তাহলে র ম্যাটেরিয়াল ইউজ থেকে শুরু করব, যেখানে বলছে 3 কেজি পার ইউনিট, 1 টাকা 5 টাকা 80 পয়সা পার কেজি। খেয়াল করেন এখানে 3 কেজি ইউনিট প্রতি, 3 কেজি পার ইউনিট, এক এক ইউনিট প্রতি 3 কেজি, আর কেজি প্রতি 5 টাকা 80 পয়সা হারে। তাহলে তোমার ইউনিটকে কেজিতে পরিণত করতে হবে, কারণ আমাকে এখানে কেজি প্রতি রেট দেওয়া আছে। তাহলে কত ইউনিট আমাদের দেখেন, ওই যে উপরে উপরে প্রোডাকশন ইউনিট কত আছে, প্রোডাকশন ইউনিট 3200 আছে। এই 3200 কে যদি আমি ইউনিট প্রতি 3 টাকা কেজি হারে গুণ দিই, তাহলে আমি টোটাল কেজি পাবো। আর কেজি প্রতি রেট হচ্ছে 5 টাকা আমার 80 পয়সা। দেখেন র ম্যাটেরিয়াল ইউজড 3200 গুণ 3, এই যে 3200 ইউনিট আছে আমার, এই 3200 ইউনিটকে আমার কেজি দ্বারা পার ইউনিট মানে এক এক ইউনিট প্রতি 3 কেজি। তাহলে 3200 ইউনিটে কত কেজি হয়, সেই 3200 গুণ 3 দিলে আমরা টোটাল কেজি পাচ্ছি। আর কেজি প্রতি রেট হচ্ছে 5 টাকা 80 পয়সা। এটা দিয়ে আমার র ম্যাটেরিয়াল ইউজড বের হয়েছে 55,680। দেখেন তো এটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। এর সাথে প্রত্যক্ষ খরচ যোগ করতে হবে, ডিরেক্ট এক্সপেন্সেস এখানে আমাদের দেওয়া আছে। ডিরেক্ট ওয়েজেস বলছে 12,400 ঘন্টা কাজ করছে, ঘন্টা প্রতি 4 টাকা হারে মজুরি। 12,400 ঘন্টা কাজ করছে, ঘন্টা প্রতি 4 টাকা হারে মজুরি। আর তাহলে 12,400-কে 4 দ্বারা গুণ দেবো। আবার ডিরেক্ট এক্সপেন্স নামে তারা ব্যয় দেখাইছে 5,320 টাকা। এটা সরাসরি আমরা বসাই দেবো। এবার এই দুইটা যোগ করলাম, যোগ করলে আমাদের আসতেছে 59,920 টাকা। এবার উপরের সাথে যোগ করলে আমাদের প্রাইম কস্ট আসতেছে 1,10,600। এবার এর সাথে আমাদের ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়। ফ্যাক্টরি ওভারহেড এখানে তিনটা আছে দেখেন, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ফ্যাক্টরি এক্সপেন্স, এই যে পাশাপাশি পরপর যে তিনটা, এই তিনটা ফার্স্ট কলামে দিয়ে আমরা যোগ করব, যোগ করে সেকেন্ড কলামে দিব, দিয়ে পাবো এর সাথে যোগ করলে আসতেছে ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট 1,56,800। আমরা এখানে কেন প্রোডাকশন কস্ট লিখলাম বলেন তো? একটু আগে কিন্তু বলেছি যে আমাদের ওয়ার্কিং প্রসেস যদি অঙ্কে দেওয়া না থাকে, তাহলে যে ওয়ার্ক কস্ট সেটাই কি হয়, প্রোডাকশন কস্ট। ওয়ার্কিং প্রসেস অঙ্কে দেওয়া না থাকলে যেটাই ওয়ার্ক কস্ট সেটাই কি কস্ট, প্রোডাকশন কস্ট। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমাদের দেখেন স্বাভাবিকভাবে ফিনিশ গুডের কোনো বিষয় অঙ্কে নাই, যেটা আগের অঙ্কটাই ওপেনিং ফিনিশ গুড ছিল। আমাদের আবার ওয়ার্কিং করে ক্লোজ মানে আমাদের রিকোয়ারমেন্টে ক্লোজিং ফিনিশ গুড চাইছিল, কিন্তু এই অঙ্কটায় ক্লোজিং ফিনিশ গুড চাইনি এবং ওপেনিং ফিনিশ গুডও নাই, কিন্তু আপনাকে একটা জিনিস বের করতে বলছে, সেটা দেখেন, এই যে কস্ট অফ গুড সোল্ড এর মানটা বের করতে বলছে। কিসের মান বের করতে বলছে আপনাকে? কস্ট অফ গুড সোল্ড। এখন আসেন কস্ট অফ গুড সোল্ড এর পার্টটা কিভাবে পাই? এই যে প্রোডাকশন কস্ট পর্যন্ত বের কর। ওপেনিং ফিনিশ গুড আর লেস এন্ডিং ফিনিশ গুড করে। হ্যাঁ, মানে এই যে প্রোডাকশন কস্ট পাইছি, এর সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ করতে হয়, ক্লোজিং ফিনিশ গুড বাদ দিলে আমরা কি পাই? কস্ট অফ গুড সোল্ড পাই। এখন আসেন ওপেনিং ফিনিশ গুডের বিষয়টা বলি, এখানে কোনো ওপেনিং ফিনিশ গুড আগের মতো তথ্য দেওয়া নেই, তাহলে ওপেনিং না দেওয়া থাকলে জিরো ধরতে হয়। ওপেনিং না দেওয়া থাকলে কি ধরতে হয়? জিরো ধরতে হয়। তাহলে সেটাকে আমরা জিরো ধরলাম। এবার আসেন ক্লোজিং ফিনিশ গুড। ক্লোজিং ফিনিশ গুড আমাদের কি সূত্রের সাহায্যে বের করা যাবে কি যাবে না?
সেই তথ্যটা আমার অঙ্কের মধ্যে আছে কি না এটা আমাকে জানতে হবে, কারণ ক্লোজিং ফিনিশ গুলির বের করার সূত্র আছে, যেটা আমরা আগের অঙ্কেও শিখছি। সেটা কি শিখছিলাম? তো ক্লোজিং ফিনিশ গুলির বের করার সূত্র টোটাল প্রোডাকশন কস্ট ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন ইউনিট গুণ ক্লোজিং ফিনিশ গুড ইউনিট, শিখছিলাম না একটু আগে? হ্যাঁ। এবার আসেন টোটাল প্রোডাকশন কস্ট, কিন্তু আমরা একটু আগেই পেয়ে গেছি। ওই যে ওয়ার্ক কস্ট আর প্রোডাকশন কস্ট আমরা একই কথা বলছিলাম। এই যে প্রোডাকশন কস্ট পাইছি 1,56,800। তাহলে এবার লাগবে টোটাল প্রোডাকশন ইউনিটকে। টোটাল প্রোডাকশন ইউনিট আমার কত ছিল অঙ্কে? এই যে 3200, প্রথম লাইনেই ছিল ছিল। এবার আসেন গুণ ক্লোজিং ফিনিশ গুড ইউনিট, এই হচ্ছে আমার সূত্রটা। আগেরটা যে সূত্র ইউজ করছে এখানেও সে একই সূত্র। তো আগেরটাও ক্লোজিং ফিনিশ গুড ইউনিটের মান দেওয়া ছিল না, এখানেও মান দেওয়া নেই, তাহলে এটাকে আবার হেয়ার দিয়ে আমাদের বের করে নিতে হবে। ওপেনিং ফিনিশ গুড টোটাল এখানে কিছু নাই, জিরো। প্রোডাকশন ইউনিট 3200, সেলস এর ইউনিট 1850। সেলস এর ইউনিট 1850 কোথা থেকে পেলাম? এই যে লাস্টে দেখেন লেখা আছে সেলস 1850 ইউনিট। তো দেখেন তো এই সূত্রটা বুঝতে পারছেন কিনা এবং মানগুলো। ভাই এটা বের না করলে কি সমস্যা হবে? বের না করলে তো কস্ট অফ গুডস সোল্ড আসবে না। এতদিন তো করিনি, এখন এসে ঝামেলা। এতদিন করনি কারণ এতদিন মান দেওয়া ছিল না। আমি বলেছি কি, সূত্রের সাহায্যে বের করা গেলে সেটা তোমাকে অবশ্যই বের করে নিতে হবে। তোমার এতদিন তো প্রোডাকশন ইউনিট ছিল না, সেলস এর ইউনিট। আচ্ছা, যদি এইটা নিয়ে কনফিউশন থাকে একটা নোট লিখে নাও সবাই। যদি অঙ্কে প্রোডাকশন ইউনিট এবং সেলস এর ইউনিট দেওয়া থাকে তাহলে ক্লোজিং ফিনিশ গুড অবশ্যই বের করতে হবে। এই নোটটা লিখে রাখো। যদি অঙ্কে প্রোডাকশন প্রোডাকশন ইউনিট ইউনিট। এবং সেলস এর ইউনিট দেওয়া থাকে তাহলে অবশ্যই ওয়ার্কিং করে ক্লোজিং ফিনিশ গুডের টাকা বের করতে হবে, যদি অঙ্কে দেওয়া না থাকে। ক্লোজিং ফিনিশ গুডের টাকা যদি অঙ্কে দেওয়া না থাকে এবং অঙ্কে প্রোডাকশন ইউনিট সেলস ইউনিট দেওয়া থাকে, সেক্ষেত্রে অবশ্যই ওয়ার্কিং করে টাকাটা বের করে নিতে হবে। এই নোটটা লিখে রাখো। লিখেছি ভাইয়া। তাহলে রাসেল বুঝতে পারছো কোন ক্ষেত্রে বের করবা আর কোন ক্ষেত্রে বের করবা না? জি ভাই। আচ্ছা, তাহলে এই মানটা দেখো, তাই আমরা ওপেনিং ফিনিশ গুডকে জিরো ধরলাম এবং ক্লোজিং ফিনিশ গুডকে আমরা 17,550 এটা বের হলো ওয়ার্কিং করে পাশে। কস্ট অফ গুডস সোল্ড যেটা আমাকে বের করতে বলছিল সেটা বের করলাম। এর সাথে অপারেটিং এক্সপেন্স যোগ করতে হবে। অপারেটিং এক্সপেন্স এক একজনের উপরে এক এক রকম কাটতে বলছে, দেখো এই যে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কাটতে বলছে 5% অফ ওয়ার্ক কস্ট। তাহলে ওয়ার্ক কস্ট আমরা পাইছিলাম কত? এই যে ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট 1,56,800, এটার উপর 5%। তারপরে বলছে আমাদেরকে সেলিং এক্সপেন্স কাটতে বলছে টাকা 0.50 ইউনিট পার ইউনিট সোল্ড। দেখো সেলস এর ইউনিট প্রতি 50 পয়সা হারে, সেলস এর ইউনিট প্রতি, তাহলে সেলস এর ইউনিট ছিল 1850 এই যে নিচে, তার ইউনিট প্রতি 50 পয়সা হারে। এবার এই দুটো যোগ করলাম আমরা পাবো টোটাল কস্ট। এবার এর সাথে প্রফিট যোগ করতে হবে। প্রফিট আমাদের অঙ্কে দেওয়া নাই, কিন্তু আগের মতো সেলস এর মান দেওয়া আছে। সেলস এর মান কেমন আছে? এই যে সেলস বলছে 1850 ইউনিট, ইউনিট প্রতি 60 টাকা হারে। তাহলে 1850 × 60 দিয়ে আমরা আগে সেলস এর মান বের করবো, ডিফারেন্স করলে আমরা প্রফিট পেয়ে যাচ্ছি। ঠিক আছে। হুম।